বাংলাদেশের মানুষের একটা জাতিগত এবং একই সঙ্গে আমার কাছে মনে হয় যে একটা ডিএনএগত সমস্যা আছে। সেটা হলো যে এরা যদি সুখে থাকে তাহলে এদেরকে কিন্তু ভূতে কিলাতে থাকে এবং এরা আসলে কোনো কিছুতে সন্তুষ্ট না, একেবারে কোনো কিছুতে সন্তুষ্ট না, এবং কিসে আসলে সন্তুষ্ট হবে সেটাও তারা জানে না। এর ফলে হচ্ছে কি, এবং একই সঙ্গে যে জিনিসটা বাংলাদেশের মানুষের একটা বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে ভৌগোলিক অবস্থানগত কারণে উষ্ণমণ্ডলীয় অঞ্চলে না, উষ্ণমণ্ডলীয় মানে গ্রীষ্মমণ্ডলীয় অঞ্চলে এই বাংলাদেশের অবস্থান। এর ফলে হচ্ছে কি, এই জায়গার যে জলবায়ু জলহাওয়া এই অনুযায়ী বাংলাদেশের মানুষ প্রকৃতিগতভাবে বেশ আবেগ আপ্লুত হয়ে পড়ে, অর্থাৎ প্রচণ্ড রকম আবেগপ্রবণ। ফলে হচ্ছে কি, যে কোনো ইস্যুতে যে কোনো একটা ব্যাপারে এদেরকে যদি উত্তেজিত করে দেওয়া হয়, একেবারে কথা নেই বার্তা নেই, এরা রাস্তায় নেমে শুরু করে দেবে নানা রকম ঘটনা। তারা মিছিল করবে, প্রতিবাদ করবে, মারামারি করবে, এরকম। কিন্তু কী জন্যে মিছিল করছে, কী জন্যে মারামারি করছে, কী জন্যে প্রতিবাদ করছে এই বিষয়ে তাদের কোনো আইডিয়া নেই। সুতরাং পৃথিবীর অন্য কোনো দেশে শাসন করা বা সরকারের থেকে জনগণকে শাসন করা আর বাংলাদেশের মতো একটা দেশের মানুষকে শাসন করা কিন্তু এক না। আর তার মধ্যে জড়ো হয়েছে বাংলাদেশের মানুষ হচ্ছে ধার্মিক, অর্থাৎ মুসলমান, এবং এখন তো ধার্মিক না, প্রচণ্ড ধর্মোন্মাদ। তো তাহলে কি হচ্ছে যে এমনিতেই এরা অনুভূতিপ্রবণ, যে কোনোভাবেই এদেরকে উত্তেজিত করে দেওয়া যায়। আবার কিছুদিন পরে দেখা যায় যে কী জন্য উত্তেজিত হয়েছিল এটা ভুলে যায়, বা প্রতিবাদ করছিল বা আন্দোলন করেছিল ভুলে যায়। এরপরে যদি প্রচণ্ড ধর্মোন্মাদ হয় তাহলে অতিরিক্ত অনুভূতি হিসাবে ধর্মীয় অনুভূতি কাজ করে। সুতরাং এদেরকে কিন্তু প্রকৃতিগতভাবে যেহেতু অটোমেটিক্যালি অনেক সময় উত্তেজিত করা যায়, তার মধ্যে যদি আবার ধর্মযুক্ত হয়, অর্থাৎ এরা যদি ধর্মোন্মাদ হয়, তাহলে ধর্ম আর একটা অনুষঙ্গ হয়ে দাঁড়ায় যে এই ধর্মীয় ব্যাপারগুলো দিয়েও এদেরকে কিন্তু উত্তেজিত করা যায়। অর্থাৎ কোনোভাবেই একটা সহিষ্ণু জাতি হিসাবে বাংলাদেশের মানুষকে তৈরি করা বা বাংলাদেশের মানুষ গড়ে ওঠা, এইটা এক কথায় বলা যায় অসম্ভব একটা ব্যাপার। এখন কেন এই কথাগুলো বললাম? এই কথাগুলো এই কারণে বললাম যে গত 5 আগস্ট 2024 সালে এই বাংলাদেশের মানুষই কিন্তু আন্দোলন করে শেখ হাসিনাকে উৎখাত করছে না? কিন্তু এরা যে উৎখাত করছে, কেন উৎখাত করছে, এরা কিন্তু এটা জানে না। সমস্যা হচ্ছে সেখানে, এরা আদৌ জানে না যে কেন তারা উৎখাত করছে। অনেকে জিজ্ঞেস করলে বলবে হ্যাঁ, তারা ঠিকমতো ইলেকশন করে নাই, তারপরে ভারতের কথাবার্তা শুনে মানে ভারতের আধিপত্য ছিল, সঠিকভাবে ইলেকশন করতো না, অন্য কাউকে ক্ষমতা আসতে দিত না, এরকম কথাবার্তা বলবে। কিন্তু যখন আবার বলা হয় ভালো কথা, তা তোমরা কি ভালো ছিলে না খারাপ ছিলে, তোমরা কি 2 বেলা 2 মুঠো খাইতে নাকি খাইতে না? বললেন হ্যাঁ খাইতাম। কাজকাম ছিল? হ্যাঁ ছিল। আয় উপার্জন ছিল? হ্যাঁ ছিল। দেখবেন যে সবই পজিটিভ কথা বলবে। আসলেই তো 15-16 বছর ধরে শেখ হাসিনা যখন ক্ষমতায় ছিল, যত কথাই বলুক না কেন, আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশ একটা রাইজিং টাইগার হিসেবে হয়েছিল না, পরিচিত হয়েছিল না? হয়েছিল তো। মানুষের কাজ ছিল, কাম ছিল, আয় ছিল, উপার্জন ছিল, কেউ না খেয়ে থাকতো না। কথাটা ঠিক। এরকম একটা অবস্থায় একটা দেশের জাতিগোষ্ঠীকে কিন্তু উত্তেজিত করা অত সহজ না। অনেকে বলবে আমেরিকার ডিপ স্টেট এখানে কাজ করছে, ইউএসএইডের মাধ্যমে টাকা টুকা দিয়ে ভিতরে মেটিকুলাসলি প্ল্যান করে এটা করছে, হ্যান করেছে, ত্যান করেছে। আরে তা তো বুঝলাম, যত যাই মানুষ প্ল্যান করুক, যত বৈদেশিক প্ল্যান হোক, তারপরেও তো সাধারণ মানুষজন যদি রাস্তায় নেমে না আসে তাহলে তো সমস্ত প্ল্যানই বানচাল হয়ে যাবে, তাই না? ফাইনালি তো সাধারণ মানুষকেই তো আসতে হয়, সাধারণ মানুষকেই তো আন্দোলনে যোগ দিতে হয়। তো সাধারণ মানুষ কী জন্য যোগ দিল? তারা কি জানে যে আমেরিকা প্ল্যান করছে, ডলার ছুটিয়েছে, তো সাধারণ মানুষকে এই ডলারের কোনো ভাগ পেয়েছে নাকি? না, পায় না। তাহলে তারা কেন রাস্তায় নামলো? একদিকে যেমন ওই যে তারা নিজেরাও জানে না যে কী জন্যে তারা নামলো, আর অন্যদিকে ওই যে সুখে থাকলে ভূতে কিলায়, যে অবস্থায় ছিল এর থেকে আরও ভালো কিছু হবে কি হবে না তার কোনো গ্যারান্টি নেই।
কেন এই কথাটা বললাম? কারণ অতীতে এরকম বহু আন্দোলন সংগ্রাম বাংলাদেশে করছে, এবং যে জন্য করছে পরবর্তীতে কি তার কোনো সুযোগ সুবিধা তারা পেয়েছে? না, পায় নাই। কিন্তু তাহলে আবার আন্দোলন কেন করলো? কারণ যে জন্য অতীতে আন্দোলন করছিল এটা তো পরবর্তীতে তারা ভুলে গেছে কেন আন্দোলন করছিল। কি পিকুলিয়ার একটা চরিত্র, তাই না? তো যাই হোক, এখন গত 5 আগস্ট 2024 সালে আন্দোলন করে শেখ হাসিনাকে কি হটিয়ে দিল। হটিয়ে দেওয়ার পরে এখন জনগণ কি মনে করছিল কে জানে? তারা কি ভাবছিল যে বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা হবে? আমার মনে হয় তারা ভাবে নেই। কারণ বাংলাদেশের মানুষ তো ধর্মীয় কারণে গণতান্ত্রিক না। আসল কথা হচ্ছে এরা তো গণতান্ত্রিকও না। কিন্তু এরা যতই ওই যে বলো যে সুষ্ঠু নির্বাচন করতে হবে, হ্যান করতে হবে, ত্যান করতে হবে, তো সুষ্ঠু নির্বাচন করতে গেলে সেই দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত থাকতে হবে না? গণতন্ত্র প্রতিষ্ঠিত না থাকলে তো সেখানে সুষ্ঠুভাবে নির্বাচন হয় না। মজার ব্যাপার হচ্ছে এই পাবলিকগুলো, মানে বাংলাদেশের পাবলিক, এ সম্পর্কে তাদের কোনো আইডিয়া নেই। এরা এরা বোঝেই না যে দেশে গণতন্ত্র না থাকলে সুষ্ঠু নির্বাচন হয় না। তাহলে এরা সোনার পাথরও বাটি চায়, অথবা অমাবস্যায় চাঁদ দেখতে চায়। এরা গণতন্ত্রের চর্চা করবে না, গণতান্ত্রিক হবে না, আবার অ্যাট দ্য সেম টাইম তারা কি সুষ্ঠু নির্বাচন চায়। অদ্ভুত ব্যাপার না? এই জন্যই আমি বলছি যে বাংলাদেশের মানুষ আসলে জানে না তারা কী চায় এবং কি করে সেটা তারা বুঝে না। তো 5 আগস্ট 2024 সালে তারা আন্দোলন করে শেখ হাসিনাকে হটালো। কী জন্য হটালো তারা নিজেরাও জানে না। আমি যদি এখন যুক্তির খাতিরে বা তর্কের খাতিরে ধরি যে আরও ভালো দিন যাপনের জন্য তারা এই কাজটা করছিল, এবং একটা সুন্দর নির্বাচনের জন্য এই কাজটা করছিল, এবং তাদের অর্থনৈতিক আরও ভালো উন্নতির জন্য এই কাজটা করছিল। আমি যদি ধরে নিই, তা গত 13 মাস ধরে কি বাংলাদেশের কোনোটা প্রতিষ্ঠিত হয়েছে? না, হয় নাই। এই যারা নাকি শেখ হাসিনাকে ফ্যাসিস্ট বলে সারাদিন চিৎকার করতো, এই সাম্প্রতিককালে কয়েক মাস ধরে আমি দেখছি যে তারা কিন্তু শেখ হাসিনাকে আর ফ্যাসিস্ট বলে না। কেন বলে না? এটাও কিন্তু আমরা জানি। কারণ এই 13 মাস ধরে যারা নাকি আন্দোলন করছিল, তারা এখন যে ধরনের আচরণ গোটা বাংলাদেশ ব্যাপী করছে, এইটা শেখ হাসিনার সেই 16 বছরের আমলেও ঘটে নাই। এবং সত্যিকার অর্থে গোটা বাংলাদেশে অতীতে 53 বছর ধরেও কিন্তু এই ধরনের ফ্যাসিজম আচরণ কখনো কোনো দিন ঘটে নাই। কেন এই কথা বললাম? পৃথিবীর কোনো সভ্য দেশে, অন্তত অ্যাটলিস্ট যারা দাবি করে যে তারা একটু সভ্য, কোনো দেশে কোনো অন্যায়কারীকে আপনি পিটিয়ে মারতে পারেন না, গণপিটুনি দিয়ে মারতে পারেন না। এইটা কিন্তু কোনো সভ্য দেশের বিধান না। এটা হলো জঙ্গলি বিধান। জঙ্গলে সেখানে জোরদার মুল্লুকতার একজন একটা পশু আর একটা পশুকে ধরে একেবারে ছিঁড়ে খুঁড়ে খেয়ে ফেলবে, এটাই সেখানকার বিধান। তো ওই একই বিধান আপনি মানব সমাজে আপনি যত কথাই বলেন না কেন, যত আপনার প্রতি হিংসা থাক, যত আপনার প্রতিশোধ স্পৃহা থাক না কেন, আপনি এই কাজটা করতে পারবেন না। সেখানে আইন আছে, আদালত আছে, কোর্ট আছে, কাছারি আছে, সেখানে বিচার আচার হবে, তাই না? বিচার আচারের পরে জেল হাজত ফাঁস হবে। কিন্তু বাংলাদেশে কি হলো? শত শত মানুষকে কি করা হলো? একেবারে গণপিটুনি দিয়ে মেরে ফেলা হলো, তাই না? তো এইটা তো এখন ওই আমরা সবচাইতে বেশি ফ্যাসিস্টের সরকার কাকে বলি? ইতালির বেনিতো মুসোলিনিকে বলে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার আগেকার সময়ে। তো ওর সময়েও ওই ইতালিতে এবং একই সাথে পরবর্তীতে জার্মানির যে ফুয়েরার অ্যাডল্ফ হিটলারের সময়ও এরকমভাবে গণপিটুনি দিয়ে সেখানে মানুষ মারা হয় না, যেটা এই গত 13 মাসেই বাংলাদেশে করা হয়েছে, তাই না? তাহলে শেখ হাসিনার সময় কি এরকম গণপিটুনি দিয়ে কি কাউকে মারছে নাকি? 2-1টা ঘটনা আছে 15-16 বছর ধরে। আপনি যদি দেখেন তাহলে ওই যে একবার বিশ্বজিৎকে তাড়া দিয়ে হত্যা করে ফিটালো, মারা গেল, আর একটা মনে হয় যে বুয়েটে আবরার বলে একটা ছাত্রকে ফিটিয়ে মারছিল, এরকম 2-4টা ঘটনা আছে। কিন্তু গত 13 মাসে এই বাংলাদেশে কয়েকশো এই ধরনের উদাহরণ আছে না? তাহলে যারা নাকি শেখ হাসিনাকে ফ্যাসিস্ট বলতো এতদিন, এরা শেখ হাসিনার থেকে অন্তত 100 গুণ বেশি ফ্যাসিস্ট হয়ে গেছে, এবং অবশেষে মনে হয় তারা টের পেয়েছে তারা যা করছে এটা শেখ হাসিনাকে বহু আগেই এক্সেল করে গিয়ে শেখ হাসিনার স্থিতিতে 100 গুণ বেশি ফ্যাসিস্ট হয়ে গেছে। এই জন্য ইদানিং আমি দেখি যে শেখ হাসিনাকে ফ্যাসিস্ট বলে না। তো যাই হোক, এখন আমি যে মূল আমার থিম যেটা ছিল, ভিডিওর মূল যে প্রক্রিয়াটা ছিল, এখানে এই যে এতদিন পরে এসে এই যে এতদিন বলতেছিল না যে ওই যে এনসিপির নেতারা, বিএনপি, আরও নানা রকম
ওই যে ভিপি নুট্টুর এরা বলতো যে আওয়ামী লীগ বাংলাদেশে এখন অপ্রাসঙ্গিক, এদের রাজনীতির কবর রচিত হয়েছে। কিন্তু বাংলাদেশে গত 13 মাসে যেহেতু জনগণের চাওয়া পাওয়ার কোনো মিল ঘটে নাই, বরং লক্ষ লক্ষ লোক বেকার হয়ে গেছে, মানুষ দুঃখ দারিদ্র্যের সীমায় একেবারে চূড়ান্ত সীমায় চলে গেছে। মানুষের এখন কিন্তু সকালে মানে দুপুরে একবেলা কী খাইলে রাতে কী খাবে, অনেক ক্ষেত্রে তার সংস্থান নাই। শহরে যারা থাকে দেখা যাবে যে অনেক বাড়িওয়ালা ভাড়াটের কাছে মাসের পর মাস ভাড়া পাচ্ছে না। ভাড়া পাবেটা কোথায়? যারা ভাড়াটে তাদের কাজ নাই, কাম নাই, আয় নাই, উপার্জন নাই। তাহলে এখানে সব ক্ষেত্রে একটা প্রচণ্ড রকম অনিশ্চয়তা, প্রচণ্ড রকম একটা দৈন্য দশা এবং একই সঙ্গে প্রচণ্ড রকম ভোগান্তি হচ্ছে না? এখন এসে মানুষ টের পাচ্ছে, হায় হায় রে, সেই কাহিনীকে তাড়িয়ে আমরা কি করলাম, এরকম মনে হয় ঘটনা। কেন এই কথা বললাম? এই যে আওয়ামী লীগের উপরে এত দমন নিপীড়ন, এত অত্যাচার করা হলো, তাই না? তারপরে এরা হুটহাট করে এখানে ওখানে মিছিল টিছিল বের করছে। এবং খুব ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এখন যে এদের মিছিলের সংখ্যা এবং মিছিলের লোকের সংখ্যা তো বেড়ে গেছেই, এবং রাস্তার পাশ দিয়ে চলা লোকজন তারা এসে মিছিলে যোগ দিচ্ছে, যেটা কিন্তু বিস্ময়কর। বাংলাদেশে কখনো কোনো মিছিল টিছিল কখনো রাজনৈতিক দল যদি করে, এবং এখনও যদি কেউ করে, তাহলে ওই লোকজন কিন্তু ভাড়া করে আনতে হয়, তাহলে টাকা দিতে হয়, খাইতে দিতে হয়, নিলে যা আসে না। হয়রাজ এই যে এই আওয়ামী লীগের যে রাস্তা দিয়ে যে মিছিলগুলো যাচ্ছে, আমি যদি ধরেও নেই যে এদেরকে টাকা দিয়ে হয়তো করাচ্ছে, কিন্তু আমরা বিশ্বের সঙ্গে লক্ষ্য করছি রাস্তা দিয়ে চলমান ফুটপাতে হাঁটা লোকজন তারা কিন্তু স্বতঃস্ফূর্তভাবে মিছিলে ঢুকে যাচ্ছে। এরা কিসের জন্য ঢুকে যাচ্ছে? তার মানে তারা মানসিক দিক দিয়ে কী পরিমাণ এই সরকারের প্রতি বিক্ষুব্ধ হয়ে গেছে, বা বর্তমানে যে পরিস্থিতি আছে তার প্রতি বিক্ষুব্ধ হয়ে গেছে, সেটাই তো বহিঃপ্রকাশ, তাই না? অথচ যে লোকটা হয়তো ফুটপাথ দিয়ে হেঁটে যাচ্ছে, ওই লোকই হয়তো ওই 5 আগস্টের আগে ওই হয়তো ওই শেখ হাসিনার পতনের জন্য আন্দোলনে ছিল, ওই লোকই এখন আবার ওই শেখ হাসিনার অর্থাৎ আওয়ামী লীগের মিছিলে ঢুকে যাচ্ছে। এই হলো বাংলাদেশের মানুষের চরিত্র। মানে এদের চরিত্রের অস্থিরতা মারাত্মক, মানে এদেরকে নিয়ে কোনো প্রেডিকশন করা যায় না। এবং আমি জানি না এই জাতিকে আসলে কীভাবে লাইনে আনা যায়। এর সঙ্গে যুক্ত হয়েছে যে প্রচণ্ড রকম ধর্মোন্মাদনা এবং ধর্মীয় অসহিষ্ণুতা। মানে দুনিয়াতে যত নেতিবাচক চরিত্র আছে, যত নেতিবাচক বৈশিষ্ট্য আছে জীবজগতে, তার সবগুলোই বাংলাদেশের মানুষের মধ্যে আছে। আর ঠিক এই কারণে এদেরকে নিয়ে মানে এদেরকে নিয়ে শাসন করা বা এদের দেশে কেউ ক্ষমতায় গিয়ে দেশটাকে ঠিকমতো চালানো, এটা আসলেই টাফ ব্যাপার। এবং আমি নিশ্চিতভাবে বলতে পারি ডক্টর মোহাম্মদ ইউনূস যখন ক্ষমতা বসছিলেন উনি নিজেও টের পান নাই যে আসলে পৃথিবীতে সবচাইতে বেশি কঠিন কাজ হচ্ছে বাংলাদেশে ক্ষমতার একেবারে উচ্চ শিখরে বসে দেশটাকে সুষ্ঠুভাবে চালানো। আমি নিশ্চিত ডক্টর মোহাম্মদ যখন এই ক্ষমতায় বসছিলেন না, উনি টের পান নাই। এখন উনি হাড়ে হাড়ে টের পাচ্ছেন যে বাংলাদেশের মানুষগুলো কেমন, এদের চরিত্র কেমন, এবং এদের শাসন করা কত টাফ। এতদিন উনি দেশ বিদেশে ঘুরে বেড়াতেন না, উনি ভাবতেন অসুবিধা কী, কিন্তু উনি বুঝতে ভুল করছিলেন যে উন্নত দেশগুলোতে মানুষের এত অভাব নাই, এত অভিযোগ নাই, তারা গণতান্ত্রিক, তারা শিক্ষিত, তারা নিয়মকানুনের প্রতি শ্রদ্ধাশীল। অর্থাৎ সেই সমস্ত দেশের যেই সরকারে থাক না কেন তারা কিন্তু সুন্দর নিয়মতান্ত্রিকভাবে তাদের দেশ চালাতে পারে। বাট বাংলাদেশের ক্ষেত্রে তার সবগুলো অনুপস্থিত। এই জায়গার লোকজন প্রকৃত অর্থে শিক্ষিতও বলা যাবে না, নামকেও আসতে শিক্ষিত, হয়তো হাতে সই করতে জানেন, আর যারা নাকি নিজেরা বলে তারা শিক্ষিত, প্রকৃতপক্ষে তারা হয়তো ওই মানে টেক্সট বুক পড়ে হয়তো পাস টাস করছে, কিন্তু শিক্ষিত বলতে যা বোঝায় সেই ধরনের শিক্ষা দীক্ষা মানে জ্ঞান গম্য এদের নাই। এরা ধর্মীয়ভাবে ভয়ঙ্কর ধর্মোন্মাদ হওয়ার কারণে এরা গণতান্ত্রিক না, এবং একই সঙ্গে এদের মধ্যে পারস্পরিক সম্মান শ্রদ্ধা বোধ নাই। এরা প্রচণ্ড রকম পরশ্রী কাতর, একে অন্যের ভালো দেখতে পারে না। কেউ যদি উপর উঠতে চায় তাকে পা ধরে টেনে নিচে নামায়, এবং সর্বোপরি এরা নিজেদের ভালো কিসে তাও জানে না। তো এইরকম একটা দেশের গণমানুষের শাসক হওয়া এটা তো এত সোজা না, খুবই টাফ ব্যাপার। এবং ডক্টর মোহাম্মদ ইউনূস যে আজকে ব্যাপকভাবে এই যে তার যে জনপ্রিয়তায় ধস, এবং মানুষ এখন তাকে গালিগালাজও করে বিভিন্ন জায়গায় আমি দেখছি,
এইটা উনি যদি জানতেন যে আসলে তার এইরকম পরিস্থিতি হবে এই বাংলাদেশে, তাহলে উনি কখনো বাংলাদেশের এই যে প্রধান উপদেষ্টা অর্থাৎ এই যে প্রধানমন্ত্রীর পদমর্যাদার এই পদে উনি বসতেন আমার তো মনে হয় না। অ্যাটলিস্ট তার ভাব ভঙ্গি, বডি ল্যাঙ্গুয়েজ, কথাবার্তা শুনলে আমার সেটাই মনে হয়। এবং আমি এটাও নিশ্চিতভাবে জানি উনি এখন প্রচণ্ড রকম দুশ্চিন্তা আছে যে কিভাবে বাংলাদেশে একটা ইলেকশনটা দিয়ে ক্ষমতার পট পরিবর্তন করে সম্মানজনকভাবে বাংলাদেশ থেকে চলে যাওয়া যায়। আমার মনে হয় যে এটা নিয়েই উনি এখন বিশালভাবে চিন্তাগ্রস্ত। ধন্যবাদ।